ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি এবার অন্ধ্রে তদন্ত শুরু। চিন্ময়কে নিয়ে চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ, এক আইনজীবী নিহত, গভীর উদ্বেগ জানিয়ে ভারতের বিবৃতি। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান, সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসর আছে, লুটপাটের টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বললেন নাহিদ। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য ৪৫০ কোটি টাকার অতিথিশালা পড়ে আছে অযত্ন অবহেলায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছেন সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিনা দোষে কন্ডেম সেলে ১ যুগ, ১৮ বছর কারাবাসের পর মুক্ত শুক্কুর আলী। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে, তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরা আছি। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে ৪.৫ বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয়, তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় ২০১৭ সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন, তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই, এদের প্রতিনিধিরা ছিল, এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে ২০২৩ সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে ৩ ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে ১৪,৩৮৮ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।
এবার নিজ দেশে তোপের মুখে পড়েছেন শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানি। ঘুষ ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশের সরকার আদানি গ্রুপের সৌরবিদ্যুৎ প্রকল্প চুক্তির নথি খতিয়ে দেখছে। অনুদান দিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার। বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। Number one solar power generation. আদানি গ্রিন এনার্জি নামে সৌরবিদ্যুতের এই বৃহৎ প্রকল্প ভারতের শীর্ষ ধনকুবের গৌতম আদানির। 5 রাজ্য অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, ছত্তিশগড় ও জম্মু কাশ্মীরের সঙ্গে সৌরবিদ্যুৎ সরবরাহে চুক্তি করে আদানি গ্রুপ। 20 বছরে এই চুক্তি থেকে লাভ হবে $200 কোটি বেশি। মার্কিন আদালত বলছে এই চুক্তি পেতে 2021 সালের জুলাই ও 2022 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওইসব রাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাকে $25 কোটি বেশি ঘুষ দেন আদানি সহ তার গ্রুপের 7 কর্মকর্তা। প্রশ্ন ওঠে, কাদের এই ঘুষ দিয়েছেন আদানি? জড়িতদের বের করতে এবার তদন্ত শুরু করেছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, 2021 সালে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেন গৌতম আদানি। ওই সময়ই সৌরবিদ্যুৎ প্রকল্প চুক্তি পেতে জগনমোহনকে 1,750 কোটি রুপি ঘুষ দেন আদানি। এ নিয়ে এরই মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে চিঠি দিয়েছে কংগ্রেস কমিটির প্রধান YS শর্মিলা। বলেন, আদানির সাথে অবৈধ চুক্তির কারণে 1.5 লাখ কোটি রুপির আর্থিক বোঝা বহন করতে হচ্ছে রাজ্যের জনগণকে। జగన్మోహన్ రెడ్డి గారికి ఎంత లంచం వచ్చున్నా ఈస్ట్ అండ్ మైనింగ్ మొత్తం అదానికి జగన్మోహన్ రెడ్డి గారికి ఎంత లంచం వచ్చింది? তবে নাইডু সরকার বলছে, অভিযোগ পাওয়া গেলে চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে রাজ্যের সম্মান রক্ষার স্বার্থে আদানি ফাউন্ডেশনের কাছ থেকে 100 কোটি রুপির অনুদান নিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার। একদিন আগে আদানি ইস্যুতে পার্লামেন্টে হট্টগোল, দিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেস সহ বিরোধী জোটের তরুণ নেতারা। বিনিয়োগ বন্ধ করে দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস। জানায়, ঘুষের অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আদানি গ্রুপের কোম্পানিতে নতুন বিনিয়োগ করবে না তারা। আদানি গ্রুপে বর্তমানে টোটাল এনার্জিসের শেয়ার 20%। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে পুলিশ ও ইসকন কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় আদালত এলাকা। ত্রিমুখী সংঘর্ষে এক আইনজীবী নিহত হন, আহত হয় 6 জন। প্রতিবাদে কাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে সিএমএম আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিলে সমর্থকরা প্রিজন ভ্যান অবরোধ করে। খবর সংগ্রহের সময় ইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় তারা। প্রতিনিধিদের সহায়তায় ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বেলা 11টায় কড়া নিরাপত্তায় চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি চলাকালে এজলাসের বাইরে মিছিল করে চিন্ময় সমর্থক। আসামিপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল করবেন তারা। জামিনের বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট। হ্যাঁ, ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সম্পূর্ণ, সে ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। তবে কোনো মন্তব্য করেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামিনের আবেদন না মঞ্জুর, এটা নিয়ে তারা এখন জজ করে একটা মামলা করবে, করে এটা শুনানি করবে। তখন আমার নলেজে আসবে এই মামলাতে আপনি সরকার পক্ষে কি বলতে চান, তখন আমি বলবো এটা আপনাকে। পরে চিন্ময়কে কারাগারে নেয়ার পথে প্রিজন ভ্যানটি আটকে বিক্ষোভ করে অনুসারীরা। সমর্থকরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন। সে সময় গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় চিন্ময় সমর্থকরা। আইন শৃঙ্খলা বাহিনী প্রিজন ভ্যান অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় কয়েকজন আহত হয়। বিকেলে ইসকন সদস্যরা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। সে সময় ত্রিমুখী সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। টাঙ্গাইলে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
রাজশাহীতেও বিক্ষোভ করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় দিল্লি। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। এছাড়া চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে ইসকন। আশরাফ শুভ রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরই তীব্র প্রতিক্রিয়া হয় ভারতে। ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানায় রাজনীতিবিদ সহ বিভিন্ন গোষ্ঠী। পরে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে নয়াদিল্লি জানায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। এ সময় চিন্ময়কে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া চিন্ময় গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠনের প্রতিবাদ সভায় হামলা হয়েছে বলে দাবি করে নিন্দা জানানো হয় বিবৃতিতে। চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫০ জনের বেশি বিজেপি বিধায়ক এতে অংশ নেন। চিন্ময়কে অবিলম্বে মুক্তি দেয়া না হলে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পরে কলকাতার বেহালায় একটি মশাল মিছিলের আয়োজন করে বিজেপি। এছাড়া বুধবার বেলা ৩টায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনাকে ইঙ্গিত করে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুঁইয়া বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেন তিনি। এক্ষেত্রে সম্প্রদায় বিবেচনা নয়, রাষ্ট্রের বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন আসিফ। সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। মঙ্গলবার রংপুরের পীরগাছায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ। ভুল তথ্য দিয়ে ১,০০০ কোটি টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, গতকাল যারা এটা সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল, সেই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যে আহ্বায়ক, তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বসে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে। মঙ্গলবার বিকেলে সিলেটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপির নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। দেশে গণতন্ত্র বজায় রাখতে পারলে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। আমি মনে করি, দেশে যদি গণতন্ত্র থাকে, যে কোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে পারি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে হবে। উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ রেখে সংবিধান সংস্কার কমিশনের কাছে সংবিধানের মোট ৬২ জায়গায় সংশোধনীর প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে বেশ কয়েকটি সংশোধনীর বিষয়ে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে।
মঙ্গলবার সকাল 11টার দিকে প্রতিনিধি দল নিয়ে জাতীয় সংসদ ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখা করেন সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে। তার কাছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধনী ও সংযোজনের প্রস্তাব দেন দলের পক্ষ থেকে। প্রস্তাবনার মূল অংশে তাদের আনা কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমে ফ্যাসিস্টদের দোসরাছ উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের লুটপাটের টাকা ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। গণমাধ্যমে ভাঙচুর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে। স্বৈরাচারী সরকারের সহযোগিতার কারণে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। এই সরকারের মেয়াদেই সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট কন্ট্রোল করতে চায় না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রেস সচিব আরও বলেন, কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলেই সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে নিন্দার ঝড়। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শফিকুল আলম বলেন, বিগত সরকার জনগণের কোনো কথাই শোনেননি। তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শোনক। ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে। আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো, আমরা তো সেভাবে পারছি না। রায়ট কীভাবে কন্ট্রোল করতে হয়, এটার জন্য নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। সরকার কঠোরভাবে ছাত্রদের দমন করতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে এসে তিনি বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করা দরকার, এজন্য শিক্ষকরা রয়েছেন।
কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও ছাত্ররা দাবি জানাতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে বলেও জানান তিনি। তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। গণ অভ্যুত্থানের প্রায় 4 মাস পার হলেও এখনই স্বস্তি ফেরেনি জনমনে। কাঠিন উদ্বেগ, অস্থিরতা, অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতা ও সমন্বয়হীনতার কারণে চলমান নৈরাজ্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের। দেশের স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক দল সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করার পরামর্শ তাদের। শিউলি শবনমের রিপোর্ট। প্রতিদিনই দেশের নানা প্রান্তে আন্দোলনের নামে ঘটছে হামলা, ভাঙচুর, বিক্ষোভ সহ বিশৃঙ্খলা ও নৈরাজ্য। বিগত স্বৈরাচারী সরকারের অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্তি হলেও এখনো পূর্ণ হয়নি জন আকাঙ্ক্ষা। দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও বর্তমান সরকারের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। এই সরকারের মধ্যে আগে থেকে সরকার পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নেই বললেই চলে। তাদের পক্ষে এত চাতুর্য মোকাবেলা করা, এত অপকৌশল মোকাবেলা করা এবং এগুলি সামাল দেয়া একটু কঠিন ব্যাপার। যেমন ধরেন ছাত্ররা হুট করে উঠে গেল 18 তলা সচিবালয় এবং কিছু দাবি করলো, তাড়াতাড়ি দাবি মেনে নেওয়া হলো। মানে এই ধরনের কতগুলো ঘটনাই যে একটা গণঅভ্যুত্থানের পরে আবার একটু সুশৃঙ্খলাটা ফিরিয়ে আনা এবং একটা নিয়মতান্ত্রিকভাবে দেশকে অগ্রসর করার যে কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকার তার ট্রেনটা ঠিক সেভাবে সেট করতে পারেনি, যার জন্য এই সমাজে অস্থিরতা রয়ে গেছে। সংকট সমাধানে অভিজ্ঞ ও চিন্তকদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ঠিক করে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন রাজনীতিবিদরা। যেহেতু প্রায় সবার সমর্থনে এই সরকার গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে আস্থায় নিয়ে ওনারা যদি অগ্রাধিকার ভিত্তিতে তার কার্যক্রম ঠিক করতেন এবং তাদের যে টিম আছে তাদের সমন্বয়হীনতা যদি না থাকতো, তারা সমন্বয় করে যদি সব কাজ করতে পারত, তাহলে আমার মনে হয় এই সংকট অনেকাংশে দূর করতে পারত। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করলে সুবিধাই রাজনৈতিক নেতৃবৃন্দ এই দেশের সাধারণ মানুষের নাড়ির খবর রাখেন। সাধারণ মানুষের অস্থিরতা ও প্রতিক্রিয়াকে গুরুত্বের সাথে আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ করার পরামর্শও দিচ্ছেন তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 450 কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় 450 কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে 72 একর জমির উপর প্রায় 5000 বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে 30টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনা নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে
দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হইতো না। এই লুটপাটের সমগ্র তৃতীয় বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5,913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। এই রংমহলটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক সংকট রয়েছে সেটি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা, পার্কি সমুদ্র সৈকত, চট্টগ্রাম। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কথিত অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মোস্তফা সহ 1219 জনের বিরুদ্ধে মামলা। ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়নি, ন্যাশনাল মেডিকেলের 10 কোটি টাকার ক্ষতি। সবই হবে বাসায় বসে। শোনাবো সন্ধ্যার 21 সংবাদে। সরকারের সঙ্গে একসাথে কাজ করতে বহুজাতিক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দেশে কর্মরত বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর 1 ডজনেরও বেশি প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের জন্য একটি টিম হিসেবে আমাদের একত্রে কাজ করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা নিতে হবে। এ সময় কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা বাংলাদেশে লাইসেন্সিং ও কর ব্যবস্থাপনা আরও সহজীকরণের পাশাপাশি ব্যবসা বাণিজ্য আরও সহজীকরণের দাবি জানান। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবামা মোস্তফা আমিন সহ 1219 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাত 10:30টায় শাহবাগ থানায় এই মামলাটি করেন এসআই হারুনুর রশিদ। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে 19 জনকে, আর অজ্ঞাতনামা আসামি 1200 জন। 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে সোমবার ভোরে রাজধানীর শাহবাগে সমবেত করার চেষ্টা করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। ভুল চিকিৎসায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ। তদন্তের স্বার্থে চিকিৎসক মহিমা আক্তার শিফাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রথমে 6 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। পরে অভিজিতের সহপাঠীদের আপত্তির মুখে সেই কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 11 সদস্যের তদন্ত কমিটিতে ডেঙ্গু বিশেষজ্ঞ ও 2-3 জন ছাত্রের প্রতিনিধির নাম দেওয়ার কথা থাকলেও তা দেননি বলে জানান অভিজিতের মৃত্যু ঘিরে প্রশ্ন তোলা শিক্ষার্থী প্রতিনিধি আফতাব আহমেদ। মেডিকেলে হামলায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করেন। ইতিমধ্যে আইসিইউতে কর্মরত কয়েকজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান আছে। ঘটনার সাথে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। এ সময় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়। এর আগে মুফতি হারুন ইজাহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেককেই আসামি করা হয়। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম।
অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে রাখি। ছোট থেকে বড় হয়েছেন যে ভিটেমাটিতে 18 বছরের বন্দি জীবন কাটিয়ে আজ সবকিছু অচেনা মুন্সিগঞ্জের শুক্কুর আলীর কাছে। জীবনের প্রতিটি দিনই এখন অনিশ্চিত। 12 বছর বিনা দোষে কেন থাকতে হলো কন্টেম সেলে? এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি। বিস্তারিত শাকিরার রিপোর্টে। দীর্ঘ 18 বছরের কারাজীবন শেষে অবশেষে মুক্ত শুকুর আলী। চারপাশে সব অচেনা মুখ, অচেনা বাড়িঘর। নামছি মনে করেন আমি হেন ছোটতন বড় হয়েছি, আমার জন্ম হয়েছে, আমি হেন দোকান করছি, কিন্তু আমি হনে আইসি মতন জেলখানার তো নাই মনে করেন আইয়া দিই আমি কোনো কিছু চিনি না। তখন অনেকক্ষণ দাঁড়াইয়া হ্যাঁ চাই কি ওই কোনো পরিচিত লোক পাই না, ঠিক আছে। কতক্ষণ চৌরাস্তা, একটা চৌরাস্তার মুহূর্ত মোটরের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকিয়া খুব যেমন নিজের কাছে লাগলো জানি আমি কি কেবল চিনি না। শুকুর আলী বলেন, মামলা চালাতে গিয়ে নিজের বসতভিটা আর সামান্য জমির সবটুকু বিক্রি করতে হয়েছে আগেই। বর্তমানে বড় মেয়ের কাছে থাকছেন তিনি। না আমি কখনো মনে করি না যেন আমি বাইরে হইতে পারি, কারণ কোনো তো মনে করেন নাই, কোনো সাড়া নাই, মানে কোনো ব্যবস্থাই নাই যেন আমার এরকম কোনো কিছু। উচ্চ আদালত তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও কেন তারপরও 12 বছর তাকে অবৈধভাবে কন্ডম সেলে আটকে রাখা হলো সেটার জবাব চান তিনি। ক্ষতিপূরণ সামু ঠিক আছে, কথাটা বোঝেন আমারে, আমি কোনো তো কেউ গিয়া কারে ধরমু, কেমবে করমু, কীভাবে এটা করমু। যদি আমার কেউ সাহায্য করে সেটার ব্যাপারে তো হয়, আমি যদি কিছু আমার জন্য হয় আর কি। না, আমাদের আবেদন করবোই যে আমরা যথাযথ শাস্তি, যেন এটা পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটা একটা এক্সাম্পল থাকতো। সাজার আগে পরে মিলিয়ে 2024 সালের 11 নভেম্বর পর্যন্ত তিনি লাল দালানে বন্দী ছিলেন টানা 18টি বছর। এর মধ্যে 2006 সাল থেকে ছিলেন কাশিমপুরের কন্ডেম সেলে। একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেলেও 12 বছর ছিলেন সেই কন্ডেম সেলে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি, এবার অন্ধ্রে তদন্ত শুরু। চিন্ময়কে নিয়ে চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ, এক আইনজীবী নিহত, গভীর উদ্বেগ জানিয়ে ভারতের বিবৃতি। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান, সংবিধান সংস্কারে বিএনপির 62টি প্রস্তাব। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসর আছে, লুটপাটের টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বললেন নাহিদ। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা পড়ে আছে অযত্ন অবহেলায়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।